আমরা রসায়ন প্রথম পত্র পড়ছিলাম, চ্যাপ্টার 4 কেমিক্যাল চেঞ্জ অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। আমরা সেদিন শেষে একটা অঙ্ক দেখেছিলাম, সে অঙ্কটা দিয়ে শুরু করছি। কোয়েশ্চেনটা ছিল 2 লিটার আয়তনের একটি আবদ্ধ পাত্রের মধ্যে 1.0 ইন্টু 10⁻⁻2 মোল ফসফরাস পেন্টাক্লোরাইডকে নিয়ে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিয়োজিত করা হলো। ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে ডিসোসিয়েট হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস প্রডিউস করেছে। At 25 degrees to 150 degrees Celsius temperature, the value of Kc is 4.15 into 10⁻⁻2 mole per liter. So now calculate total pressure at equilibrium of this reaction. এই ছিল আমাদের অঙ্ক, অর্থাৎ মোট চাপ নির্ণয় করতে হবে। সমাধান দেখো, আমরা বিক্রিয়াটা লিখলাম। ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েট হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করেছে। পারমাণবিক মোল সংখ্যা আমরা কোশ্চেনে বলে দিয়েছে 1.0 ইন্টু 10⁻⁻2 মোল, এবং শুরুতে ফসফরাস ট্রাইক্লোরাইড 0 মোল এবং ক্লোরিন 0 মোল, কারণ এই সময় বিক্রিয়া এখনো স্টার্ট করেনি। তাই এরপরে সাম্যাবস্থায় মনে করো আলফা মোল উৎপন্ন হয়েছে। তো এখান থেকে আলফা মোল উৎপন্ন হলে এখানে আলফা মোল মাইনাস হবে, সেটাই। এভাবে আমরা টোটাল নাম্বার অফ মোলস অফ রিঅ্যাক্টেন্টস অ্যান্ড প্রোডাক্টস ইকুয়ালস টু আমরা পাবো 4 - 2 আলফা। -2 আলফা এটা ঠিক না, আমরা এটা ভুল আসছে। এটা হলো টোটাল মোল সংখ্যা হবে এইটা যোগ আলফা মোল যোগ আলফা মোল সমান আমাদের আসবে হলো, দেখো এইটা আসবে 1.0 ইন্টু 10⁻⁻2 প্লাস আলফা। এটা কারেকশন করে নিব। আর ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা হলো 1.0 ইন্টু 10⁻⁻2 মাইনাস আলফা ইন্টু মোট চাপ। তোমরা জানো আংশিক চাপ সমান হলো মোল ফ্র্যাকশন ইন্টু মোট প্রেশার, টোটাল প্রেশার। তো এটা হলো মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এটা ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। এভাবে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ পাবো। ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল সংখ্যা আলফা ছিল, আর টোটাল মোল সংখ্যা 1.0 ইন্টু 10⁻⁻2 প্লাস আলফা। এবং ক্লোরিনের আংশিক চাপ হলো আলফা বাই 1.0 ইন্টু 10⁻⁻2 প্লাস আলফা ইন্টু মোট চাপ। এভাবে আমরা আংশিক চাপগুলো বের করে নিয়ে আমরা সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইমেল দামিস, আসসালামু আলাইকুম। সাইফুল স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা সাম্য ধ্রুবক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটা কেপি সমান আমরা জানি উৎপাদকের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। আমরা এখন এই ভ্যালুগুলো, এই যে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, ক্লোরিনের আংশিক চাপ, ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, আমরা এই যে এখানে যে ভ্যালুগুলো পেয়েছি এগুলো পুট করে দেব। দেখো আমরা জাস্ট এগুলো পুট করে দিয়েছি। পুট করে দেওয়ার পরে আমরা
এখান থেকে সমাধান করেছি। তারপর এই যে এসে আমরা আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইড বাই 1.0 ইন্টু 10⁻² হোল স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, আমরা এখান থেকে সমাধান করে এখানে আসছি, বা আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1.0 ইন্টু 10⁻⁴ মাইনাস আলফা স্কোয়ার। এভাবে আমরা কেপি এর একটা ভ্যালু পেয়েছি। এটা ইকুয়েশন নাম্বার আমরা 1 দিলাম। ঠিক আছে, আমরা এখানে আলফার মান এখনো পাইনি, আমরা পরে দেখব। এটা ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা আবার ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা বের করেছি, অর্থাৎ আমরা ঘনমাত্রা জানি n/v। n হলো মোল সংখ্যা, v হলো আয়তন। আমাদের পাত্রের আয়তন ছিল 2 লিটার, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা ছিল 1.0 ইন্টু 10⁻² মাইনাস আলফা। এভাবে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা পাবো, ক্লোরিন গ্যাসের ঘনমাত্রা পাবো। আমরা জানি সাম্যধ্রুবক কেসি সমান উৎপাদকগুলোর ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কগুলোর ঘনমাত্রার গুণফল। তো আমাদের এখানে যে ভ্যালুগুলো আছে দেখো, ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ক্লোরিনের এই ভ্যালুগুলো এখন আমরা এখানে জাস্ট এনে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা এই যে α/2 ইন্টু α/2 ডিভাইড বাই 1.0 ইন্টু 10⁻² মাইনাস আলফা ডিভাইড বাই 2 এটা পেলাম। এখান থেকে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1.0 ইন্টু 10⁻² মাইনাস আলফা। আমরা এই যে কেসি এর মান প্রশ্নে দেওয়া আছে 4.15 ইন্টু 10⁻², এটা দেওয়া আছে। তো আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম, তো এইটা ইকুয়ালস টু আমরা এটা পেলাম। এবার আমরা এই সমীকরণটাকে সমাধান করব বীজগণিত নিয়মে। দেখো আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, আলফা স্কোয়ার সমান এটা পেয়েছি, এবং আলফা স্কোয়ার প্লাস 0.083 আলফা মাইনাস 8.3 ইন্টু 10⁻⁻4 ইকুয়ালস টু 0। এটা আমরা মিডল টার্ম ব্রেকিং, দেখো বীজগণিত নিয়মে আমরা ফ্যাক্টরাইজ করে এটা আমরা এই যে বের করছি, আলফা মাইনাস 0.009 আর আলফা প্লাস 0.00092 সমান 0। তো এখান থেকে আমরা আলফা সমান 9 ইন্টু 10⁻³ অর্থাৎ এই ভ্যালুটা নিয়েছি। এটা কারণ নেগেটিভ ভ্যালু আমরা নেব না, এই ভ্যালুটা আমরা নিয়েছি পজিটিভ, কারণ আলফা কিছু বিয়োজিত হবে, তাই না, আলফার মান ধনাত্মক কিছু হবে। এখন বিক্রিয়াটিতে ডেল এন সমান 2 মাইনাস 1। ডেল এন সমান হলো আমরা জানি উৎপাদকের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। তো আমাদের উৎপাদকের মোল সংখ্যা ছিল 2, বিক্রিয়কের মোল সংখ্যা ছিল 1 ইকুয়ালস টু 1। তাপমাত্রা টি সমান আমাদের 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া ছিল, এটাকে কেলভিনে কনভার্ট করা হয়েছে 523 কেলভিন। মোলার গ্যাস ধ্রুবক আর ইকুয়ালস টু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। উই নো কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন। আমরা জানি এটা আমরা আগের ক্লাসে এগুলো দেখিয়েছি যে কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেল এন। আমরা এই যে কেপি সমান কেসি এর মান তো আমরা জানি 4.15 ইন্টু 10⁻⁻², আর এর ভ্যালু এখান থেকে বসিয়ে দেওয়া হয়েছে, টি এর ভ্যালু 523 বসিয়ে দিয়েছি, এবং ডেল এন এটা 1 এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে কেপি সমান আমরা পেয়েছি 1.782 এটিএম অ্যাটমসফেরিক প্রেশার যেটা। এবার 1 নম্বর হতে পাই, আমরা 1 নম্বর ইকুয়েশন দেখেছি যে কেপি সমান আলফা স্কোয়ার পি ডিভাইড বাই 1.0 ইন্টু 10⁻⁴ মাইনাস আলফা স্কোয়ার। এটা আমরা আগের স্লাইডে বের করে দেখিয়েছি। এই জায়গায় আমরা কি করব, কেপি এর ভ্যালুটা বসিয়ে দিব, এই যে এই ভ্যালুটা যেটা আমরা একটু আগে বের করেছি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা এখন এই যে দেখো আলফার ভ্যালু আমরা জানি 9
ইন্টু 10⁻³ এই যে বসিয়ে দিয়েছি আলফার ভ্যালু, এভাবে আমরা এখানে আলফার ভ্যালু বসিয়ে দিয়েছি, দিয়ে সমীকরণটাকে সমাধান করব। সমাধান করে আমরা পি এর ভ্যালু পাবো হলো 0.0418 অ্যাটমসফিয়ারিক প্রেশার বাই টিএম। তাহলে আমরা এটাই আমাদের কোশ্চেনে চেয়েছিল যে ওই সাম্যাবস্থায় তার মোট চাপ কত। তো মোট চাপ আমরা পেলাম পি সমান 0.0418 এটিএম। আমরা আরেকটা প্রশ্ন এখানে, gaseous hydrogen iodide is placed in a closed container at 425 degrees Celsius where it partially decomposes to hydrogen and iodine. আমাদের এখানে হাইড্রোজেন আয়োডাইড ডিকম্পোজড টু হাইড্রোজেন অ্যান্ড আয়োডিন। দ্য ফ্লোয়িং আর গিভেন, অর্থাৎ এই যে ঘনমাত্রাগুলো, হাইড্রোজেন আয়োডিনের ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া আছে, আয়োডিনের ঘনমাত্রা দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কেসি অ্যাট দিস টেম্পারেচার? অর্থাৎ এই টেম্পারেচারে আমাদের কেসি এর মান বের করতে হবে। আমাদের বিক্রিয়ক এবং উৎপাদক ঘনমাত্রা দেওয়া আছে, এখান থেকে কেসি এর মান বের করতে হবে। আমরা দেখো বিক্রিয়াটা সলিউশনে দেখছি, বিক্রিয়াটা দেখো আমরা দিয়েছি হাইড্রোজেন আয়োডাইড ডিকম্পোজ টু হাইড্রোজেন এবং আয়োডিন। given concentration of hydrogen iodide 3.53 into 10⁻³ molar, hydrogen 4.79 into 10⁻⁴ molar, আর আয়োডিন হলো 4.79 10⁻⁴ molar। আমরা জানি কেসি সমান concentration of products divided by concentrations of reactants। তা আমাদের এখানে উৎপাদক কি কি ছিল? হাইড্রোজেন এবং আয়োডিন ছিল, এই যে দেখো হাইড্রোজেন এবং আয়োডিন, আর এখানে বিক্রিয়ক ছিল হাইড্রোজেন আয়োডাইড। এখন আমাদের ঘনমাত্রাগুলো দেওয়া আছে, জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করে দিয়েছি। দেখো এই যে এখানকার ভ্যালু, হাইড্রোজেনের ভ্যালু এই যে এটা বসিয়ে দিয়েছি, আয়োডিনের ভ্যালু এখান থেকে এনে দিয়েছি, আর হাইড্রোজেন আয়োডাইডের ভ্যালু এখান থেকে এখানে এনে দিয়েছি। এরপরে আমরা সমাধান করেছি, সমাধান করে 1.841 ইন্টু 10⁻⁻² মোলার, এটা হলো কেসি এর মান। আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা, খুব একটা ইজি অঙ্ক ছিল। পানির আয়নিক গুণফল, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। হ্যাঁ, তোমরা আসলে পানি খুবই গুরুত্বপূর্ণ একটা যৌগ, পানি ছাড়া আমরা চলতে পারি না। দেখো পানির আয়নিক গুণফল, এই জায়গায় আমরা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার পড়ব, এবং এইটাও খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো। তো অতি বিশুদ্ধ পানিতে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন থাকে, এরা অবিয়োজিত পানির অণুর সাথে নিম্নরূপ সাম্যাবস্থা থাকে। অর্থাৎ বিশুদ্ধ পানিতে অল্প পরিমাণে পানি বিয়োজিত হয়, পানি খুবই কম বিয়োজিত হয়। এবং এখানে তোমার জেনে রাখা দরকার যে একটা পানির অণু যদি বিয়োজিত হয় তাহলে একটা হাইড্রোজেন একটা হাইড্রোক্সিল আয়ন থাকবে। হ্যাঁ দেখো ওয়াটার বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে তোমার হাইড্রোক্সিল আয়ন হয়েছে, হাইড্রোজেন আয়ন হয়েছে। এটা সবসময় হবে, এক অণু বিয়োজিত হলেই আমরা 1 মোল হাইড্রোক্সিল আয়ন, 1 মোল থেকে 1 মোল হাইড্রোক্সিল আয়ন, 1 মোল হাইড্রোজেন আয়ন পাবো। ভরক্রিয়ার সূত্র অনুসারে বিয়োজন সাম্যদুল্যকে নিম্নরূপ সমীকরণ পাওয়া যায়। আমরা জানি ভরক্রিয়ার সূত্র থেকে কে সমান উৎপাদকগুলোর ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। যেহেতু বিয়োজন মাত্রা অতি সামান্য, তাই পানির ঘনমাত্রাকে ধ্রুবক ধরা হয়। অর্থাৎ এটা আমাদের আরো সামনেও এই মানে নলেজটা আমাদের দরকার হবে। এখানে পানির ঘনমাত্রাকে আমরা 1 ধরছি, আসলে ব্যাপারটা এরকম, পানি তো খুব কম বিয়োজিত হয়। এখন মনে করো যে তুমি এক সাগর বা এক পুকুর থেকে তুমি 1 বালতি পানি নিয়েছ, তাহলে কিন্তু পুকুরের পানি কমবে না। তুমি ভাত খাচ্ছ, ভাতের প্লেট থেকে একটা ভাত পড়ে গেছে, তাতে কি তোমার ভাত কমে যাবে?
প্লেটে মনে হবে না যে ভাত, মনে হবে যে ভাত আগে যা ছিল এখনো তাই আছে। তো ঠিক এখানে পানি যেহেতু খুব কম বিয়োজিত হয়, এই জন্য পানি বিয়োজিত হয়নি বললেই ধরা হয়, অর্থাৎ এটা আগে যে ঘনমাত্রা ছিল এখনো সেই ঘনমাত্রা ধরা হয়, তাই এই ঘনমাত্রাটাকে বলা হয় ধ্রুবক বা ওয়ান ধরা হয়। এই জন্য আমরা এইচ প্লাস ওএইচ মাইনাস ইকুয়ালস টু কে ইন্টু ওয়াটার ইকুয়ালস টু এই যে কে ডাব্লিউ ধ্রুবক, অর্থাৎ এটাকে আমরা এই দুইটা মিলে কে ডাব্লিউ ধরেছি। এখন দেখো এখানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের গুণফল হলো কে ডাব্লিউ। এই কে ডাব্লিউটাকে বলা হচ্ছে পানির আয়নিক গুণফল। দেখো এখানে হাইড্রোজেন হাইড্রোক্সিল আয়ন সমান কে ডাব্লিউ, পানির হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার গুণফল সর্বদাই ধ্রুবক হয়। এই ধ্রুবক রাশি কে ডাব্লিউ কে পানির আয়নিক গুণফল বলে। Thus, the product water gives another constant which is designated as Kw. This is known as ionic product of water. নির্দিষ্ট তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বদাই ধ্রুবক থাকে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে আয়নিক গুণফলের মান বৃদ্ধি পায়। The product of concentrations of hydrogen ion and hydroxyl ions in water at a particular temperature is known as ionic product of water. The value of Kw increases with the increase of temperature, that is, the concentration of hydrogen ion and hydroxyl ions increases with increase in temperature. 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Kw 1 into 10 to the power minus 14, এই মানটা কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে এটা বের করেছে। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে আয়নিক প্রোডাক্ট ধ্রুবকের গুণফল সমান হলো 1 into 10 to the power minus 14, Kw সমান এই ভ্যালু। আমরা জানি কে ডাব্লিউ সমান এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস, তো আমরা এটা কে ডাব্লিউ জায়গায় বসিয়ে দিয়েছি। আমরা জানি পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ এইটা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কে ডাব্লিউ সমান 1 into 10 to the power minus 4, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। সমীকরণের উভয় পাশে আমরা লগ নিয়ে পাই। দেখো আমরা এই পাশে লগ নিয়েছি, লগ এইচ প্লাস ওএইচ মাইনাস সমান লগ 1 into 10 to the power minus 14, দুই পাশে আমরা লগ নিয়েছি। এখন লগ হাইড্রোজেন, এখন লগের নিয়মে জানো লগ এইচ প্লাস প্লাস লগ ওএইচ মাইনাস, অর্থাৎ লগ এ বি সমান লগ এ প্লাস লগ বি সূত্র। আর এখানে লগ 1 প্লাস log 10 to the power minus 14। সমীকরণ উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে পাই মাইনাস লগ এইচ প্লাস মাইনাস লগ ওএইচ মাইনাস ইকুয়াল টু 0 মাইনাস 10 লগ 10 টু দি পাওয়ার মাইনাস 0 বলতে এখানে লগ 1 সমান 0, তোমরা জানো লগ 1 এর ভ্যালু হলো 0। এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা পেয়েছি, সেটা হলো এই যে মাইনাস লগ এইচ প্লাস এটাকে বলে পিএইচ, আর এটা হলো মাইনাস লগ ওএইচ মাইনাস এটা হলো পিওএইচ। তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু এই যে 14, কারণ লগ 10 টু দি পাওয়ার মাইনাস 14 ইকুয়ালস টু 14 হয়। তাহলে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14, এটা আমাদের মনে রাখতে হবে। এটা যে অনেক অঙ্কে আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। বিশুদ্ধ পানিতে পিওর ওয়াটার এইচ প্লাস ইকুয়ালস টু ওএইচ মাইনাস, অর্থাৎ আমি আগে বলেছি যে পিওর ওয়াটারে একটা হাইড্রোজেনও যদি ওয়াটারও যদি ডিসোসিয়েট হয় তাহলে তুমি একটা হাইড্রোজেন পাবা একটা ওএইচ পাবা, অর্থাৎ তাদের নাম্বার অলওয়েজ ইকুয়াল হবে। এইচ প্লাস ইকুয়ালস টু OH minus হবে। Again H plus OH minus equals to 10 to the power minus 14 by H plus
এইচ প্লাস ইকুয়াল টু 10⁻⁻14। যেহেতু এটা এইচ প্লাস সমান এইচ মাইনাস, এই জন্য আমরা দুইটা এইচ প্লাস নিয়েছি। তো দুইটা এইচ প্লাস নিলে আমরা দেখো এদিক থেকে এইচ এর পর 2 আসবে, ওখানে 2 বাদ দিয়ে দিলে আমাদের এখানে এইচ প্লাস সমান -7, 10⁻7। তাহলে এই আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পেলাম 10⁻⁻7। সমীকরণ উভয় পাশে লগ নিয়ে পাই মাইনাস লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু মাইনাস লগ 10⁻⁻7 বা পিএইচ ইকুয়ালস টু 7। বিশুদ্ধ পানিতে অর্থাৎ পিওর ওয়াটারে পিএইচ এর মান 7। এটা অ্যাসিডও না, ক্ষারও না, মাঝামাঝি নিউট্রাল পয়েন্ট। বিশুদ্ধ পানি পিওর ওয়াটারের পিওএইচ সমান 14 - 7 = 7। বিশুদ্ধ পানি পিওর ওয়াটারের পিএইচ ইকুয়াল টু পিওএইচ ইকুয়ালস টু 7। আমরা আরেকটা ফর্মুলা পেলাম যে পিএইচ সমান পিওএইচ ইকুয়াল টু 7। একটি দ্রবণে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। দ্রবণটির পিএইচ নির্ণয় করতে হবে। A solution contains 2.5% sodium hydroxide. Calculate the pH of the solution. দেখো 2.5% sodium hydroxide solution means 100 cc solution contains 2.5 gram. এই যে 2.5% মানে হলো 100 সিসিতে 2.5 গ্রাম থাকে। তাহলে 1000 সিসি সলিউশন কন্টেন্স 225 গ্রাম। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মোল পাবো। এই 0.625 মোল পার লিটার, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু হাইড্রোক্সিল আয়ন ইকুয়ালস টু 0.625 মোল। হ্যাঁ, তোমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন ডিসোসিয়েট হবে তখন 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তুমি 1 মোল হাইড্রোক্সিল আয়ন পাবে, যার ফলে তুমি এইটার যে ঘনমাত্রা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সেম থাকবে। আমাদের এখানে আমরা দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হলো 0.625 মোলার। এই জন্য আমরা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাও 0.625 মোলার পেয়েছি। We know pH equals to POH equal to minus log OH minus log OH এর ভ্যালু আমরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমরা 0.204 এটা আমরা POH পেয়েছি। এখন we know pH plus POH equal to 14। আমরা pH equal to 14 minus POH জাস্ট এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো 14 minus 2 0.204 equals to হলো 13.796। এটা হলো আমাদের এই 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ 13.79। হ্যাঁ, এটা হলো 14 কাছাকাছি, এটা তীব্র ক্ষার। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র খুবই নামি দামি সূত্র। মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অম্ল বা ক্ষারকের দ্রবণের ঘনমাত্রা বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। এইখানে একটা ঘটনা হলো যে অসওয়াল্ড বলেছেন যত দ্রবণটাকে লঘু করবা এই মৃদু অম্ল বা ক্ষারকের বিয়োজন মাত্রা ততই কম হবে। তুমি মনে করো 10 ml অ্যাসিটিক অ্যাসিড নিয়েছো, 10 ml অ্যাসিটিক অ্যাসিড নিয়ে তুমি মনে করো একটা গ্লাসের মধ্যে দিয়েছো, তাহলে যতটুকু অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট হবে, তুমি গ্লাস না নিয়ে যদি একটা বালতি নাও তার মধ্যে 10 ml অ্যাসিটিক অ্যাসিড দাও, তাহলে দেখবা আরো বেশি ডিসোসিয়েট হয়েছে অর্থাৎ বিয়োজিত হয়েছে। বালতি না নিয়ে তুমি পাশে পুকুরে নিয়ে যে সেই 10 ml যদি দিয়ে দাও তাহলে আরো বিয়োজিত হবে। অর্থাৎ যত দ্রবণ লঘু হবে তত যত ডাইলুট হবে তত বিয়োজন মাত্রা বেড়ে যাবে। দেখো মনে করি মৃদু অম্ল অ্যাসিটিক অ্যাসিড ঘনমাত্রা সি,
এবং বিয়োজন মাত্রা আলফা। ডিসোসিয়েশন অফ এসিটিক অ্যাসিড দেখো আমাদের এখানে এসিটিক অ্যাসিড এইভাবে বিয়োজিত হয়। আর ফর ইনিশিয়াল মোলস 100 আর মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম 1 মাইনাস আলফা আলফা যেহেতু বিয়োজিত হয়েছে, ফর সি মোলস অ্যাট ইকুইলিব্রিয়াম সি ইন্টু 1 মাইনাস আলফা সি আলফা সি আলফা। এটা আমরা আগেই পড়েছি, সুতরাং এটা সম্পর্কে আমাদের জানা আছে। এখন ভরক্রিয়ার সূত্র অনুসারে সাম্য ধ্রুবক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে সমান উৎপাদকগুলোর ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা এখানে দেখো ঘনমাত্রা হলো, দেখো এখানে মোল সংখ্যা দেওয়া আছে। এই মোল সংখ্যাকে সবাইকে তুমি যদি এখন আয়তন দিয়ে ভাগ করো তাহলে সেটা সবার ঘনমাত্রা হয়ে যায়। যেহেতু আয়তন সবার কাটাকাটি হয়ে যাবে, আমাদের আয়তন বসানোর দরকার হয় নাই, অর্থাৎ জাস্ট এই মূল সংখ্যা বসিয়ে দিলেই এখানে আমরা সাম্য ধ্রুবকের মান পাচ্ছি আলফা স্কোয়ার সি ডিভাইড বাই 1 মাইনাস আলফা। আমরা এসিটেট আয়নের ঘনমাত্রা সি আলফা বসিয়েছি, আর এসিটিক অ্যাসিডের ঘনমাত্রা সি 1 মাইনাস আলফা এবং এইচ প্লাসের সি আলফা বসিয়ে দিয়েছি, দিয়ে এটা পেয়েছি। আচ্ছা, অর কে সমান আলফা স্কোয়ার সি আমরা ওখান থেকে সূত্র ফর্মুলা থেকে পেয়েছি 1 মাইনাস আলফা। মৃদু অম্ল এসিটিক অ্যাসিডের জন্য আলফার মান খুব কম এবং 1 এর তুলনায় নগণ্য ধরে উপরের সমীকরণে 1 মাইনাস আলফাকে 1 ধরা। এখানে আবারও একই ঘটনা, আমরা যেমন পানির বেলায় 1 ধরলাম ধ্রুবক, ঠিক এখানে ঘটনা তাই। এসিটিক অ্যাসিড এইটা মৃদু অম্ল খুব কম বিয়োজিত হয়। যে তোমার যদি মনে করো যে যেটা উদাহরণ দিলাম যে এক পুকুর পানি থেকে তুমি 1 বালতি পানি তুলে নিয়েছো, তাহলে কিন্তু তোমার পুকুরের পানি কমবে বলে মনে হবে না, মনে হবে আগে যা ছিল তাই আছে। তাই আমাদের এসিটিক অ্যাসিড এত কম বিয়োজিত হয় যে সামান্য আলফা পরিমাণ যেটুকুন বিয়োজিত হয়েছে এইটুকুন মাইনাস করলে 1 থেকে 1ই থাকে। এই জন্য আমরা 1 মাইনাস আলফাকে আমরা এখানে 1 ধরছি। if alpha is too small we can write, তাহলে আমরা ওটা 1 ধরে আমরা পাচ্ছি k সমান আলফা স্কয়ার c, और alpha square c equal to k और alpha square equal to k by c और alpha equals to root over k by c और alpha proportional to 1 by square root c। তো দেখো এখান থেকে একটা জিনিস, এই যে আমি যেটা বলছিলাম যে দ্রবণ যত লঘু হবে মৃদু অম্ল বা ক্ষার তত বিয়োজিত হবে, এই সূত্র থেকে দেখো বুঝতে পারছি আমরা আলফা সমানুপাতিক 1 বাই রুট ওভার সি। মানে কি, এখানে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে কখন, যখন এই যে দ্রবণের ঘনমাত্রা অনেক কম হয়ে যাবে, যত কম হবে বিয়োজন মাত্রা তত বৃদ্ধি পাবে। K সমান আলফা স্কয়ার সি অসওয়াল্ড ডাইলিউশন ল ফর উইক অ্যাসিড, আর KB সমান আলফা স্কয়ার সি অসওয়াল্ড ডাইলিউশন ল ফর উইক বেস। আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এসিটিক অ্যাসিডের যেভাবে আমরা ধরবো আলফা সমান এই হাইড্রোজেনের ঘনমাত্রা সমান সি আলফা, এবং আলফার মান আমরা এখান থেকে এই যে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর ফাইনালি আমরা S প্লাস ইকুয়াল টু রুট ওভার K বাই K ইন্টু সি, এটা হলো আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা মানে বিপরীতভাবে যেগুলো আমাদের মৃদু অম্ল হবে। আমরা একটা অঙ্ক করব, এসিটিক অ্যাসিডের ঘনমাত্রা 0.1 মোলার ও সাম্যদ্রব্য K সমান 1.8 ইন্টু 10⁻⁻5 হলে এসিটিক অ্যাসিডের পিএইচ নির্ণয় করো। অ্যাসিডের বিয়োজন মাত্রা আলফা হলে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে আলফা ইকুয়ালস টু রুট ওভার K বাই সি, এটা আমরা জানি, একটু আগে দেখলাম। এখানে আমরা দেখো বিয়োজন ধ্রুবক K এর মান দেওয়া আছে এবং C এর মান দেওয়া আছে, আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দেব, দিলে পরে আমরা এটা পাবো root over 1.8 into 10⁻⁵ divided by 0.1 equals to root over 1.8
into 10 to the power minus 5 equals to 1.3416 into 10 to the power minus 2. অ্যাসিটিক অ্যাসিড মৃদু অম্ল, তাই হাইড্রোজেনের ঘনমাত্রা হবে H প্লাস ইকুয়াল টু সি আলফা। আলফা হলো বিয়োজন মাত্রা আর সি হলো ঘনমাত্রা। এবার আমরা দুইটা ভ্যালু, আলফার ভ্যালু এখানে পেয়েছি, বসিয়ে দেবো। সি এর মান এখানে আছে, বসিয়ে দেব। বসিয়ে দিলে 1.3416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার আমরা পাবো। তাহলে 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড তো মানে পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যেটা এখানে পেয়েছি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা পিএইচ সমান পাবো 2.872। দেখো 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড এবং 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটির প্রাবল্য বেশি সেটা আমরা between 0.1 molar nitric acid and 0.1 molar acetic acid which has higher strength. Acetic acid এর কে 1.8 into 10 to the power minus 5. Calculating of pH of nitric acid. দেখো নাইট্রিক অ্যাসিড এটা স্ট্রং অ্যাসিড, তীব্র অ্যাসিড। এটা বিয়োজিত হয়েছে সম্পূর্ণরূপে H প্লাস নাইট্রেট আয়ন, অর্থাৎ এর 0.1 মোলার হলে এরও 0.1 মোলার, 0.1 মোলার। হিয়ার H প্লাস সমান 0.1 মোলার, pH ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস। আমরা জানি H প্লাসের ভ্যালু হলো 0.1 ইকুয়ালস টু 1। এরপরে আমরা এখানে নাইট্রিক অ্যাসিডের পিএইচ পাচ্ছি 1। অপরদিকে ক্যালকুলেশন অফ অ্যাসিটিক অ্যাসিড, দেখো অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয়েছে আমাদের অ্যাসিটেট আয়ন প্লাস H প্লাস আয়ন। অ্যাসিডের বিয়োজন মাত্রা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা হলে অসওয়াল্ডের লৌহকণ সূত্র অনুসারে আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি। এখানে আমরা কে এবং সি এর ভ্যালু বসিয়ে দিয়েছি। আমরা কে এর ভ্যালু এখানে আমরা জানি এবং সি সমান 0.1 মোলার, এই যে এখানে লেখা আছে, প্রশ্নে দেওয়া আছে, আমরা পেয়ে তাহলে এখান থেকে আমরা আলফার মান 0.0137 পাচ্ছি। এবং নাও হাইড্রোজেন কনসেন্ট্রেশন ফর উইক অ্যাসিড ইকুয়ালস টু সি ইন্টু আলফা। আমাদের দুইটার ভ্যালু বসিয়ে দিয়ে মান পাচ্ছে 0.00137। পিএইচ ওয়ান মাইনাস লগ H প্লাস এবং H প্লাসের এই যে ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব, দিলে আমরা পিএইচ পাবো 2.86। তোমরা খেয়াল করো এখানে যে জিনিসটা আমাদের জানার দরকার সেটা হলো দুইটাই অ্যাসিড, বাট দুইটা অ্যাসিডের পিএইচ আমি দুই নিয়মে বের করেছি। আমি যদি এই নিয়মটা এখানে অ্যাপ্লাই করি তাহলে হবে না, আবার এই নিয়মটাও যদি এখানে অ্যাপ্লাই করি সেটাও হবে না। কেন হবে না? নাইট্রিক অ্যাসিড একটি তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড বিয়োজিত ফুললি আয়োনাইজ হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড ফুললি আয়োনাইজ হয় না, যার বিয়োজন মাত্রা ধরা হয় আলফা, মানে 1 মোল থেকে আলফা মোল বিয়োজিত হয়। এইভাবে আমরা দেখো এটা এখানেই অসওয়াল্ডের লৌহকণ সূত্রের ব্যবহার হয়েছে, আর এখানে ব্যবহার হয়নি। এখানে আমরা পিএইচ যেহেতু নাইট্রিক অ্যাসিড টোটালি আয়োনাইজ হয়ে গেছে, এইটার ঘনমাত্রা এটা হবে, আর এখানে কিন্তু তা হয় না। 0.1 আমরা মোলার ঘনমাত্রা আমরা নিয়েছি, ঠিক আছে, কিন্তু আলফা সেটা না। তাহলে আমরা এভাবে দুইটি পিএইচ বের করলাম এবং দেখলাম যে নাইট্রিক অ্যাসিডের পিএইচ 1 আর অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ হলো 2.86। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নাইট্রিক অ্যাসিড এর প্রাবল্যের সাথে স্ট্রং অ্যাসিড, যেহেতু পিএইচ এর মান 1, তাই না? পিএইচ এর মান যত নিচের দিকে যাবে তত অ্যাসিড শক্তিশালী হবে। আমরা এবার কথা বলবো বাফার দ্রবণ নিয়ে। ছাত্রছাত্রীরা, এটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, ইম্পর্টেন্ট টপিক, বাফার দ্রবণ। বাফার দ্রবণ আমাদের
যে দ্রবণে সামান্য পরিমাণে সামান্য দুর্বল অম্ল বা ক্ষার যোগ করার পরও দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে তাকে বাফার দ্রবণ বলে। A buffer solution is one which resists changes in pH when small quantities of an acid or an alkali are added to it. তো বাফার দ্রবণ কি? তাহলে আমরা বাফার দ্রবণ আসলে কি, আমাদের বডিতে এই যে ব্লাড আছে, রক্ত, এটাও একটা বাফার দ্রবণ। এবং এই বাফার দ্রবণ হওয়ার কারণে তুমি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যদি কোনোভাবে খেয়ে ফেলো, তোমার বডিতে খুব একটা ইফেক্ট ফেলে না, অর্থাৎ তুমি অনেকটা নর্মালি থাকো। এই 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 নর্মাল থাকাতে যে হেল্প করছে সেই হলো বাফার দ্রবণ, অর্থাৎ তোমার ব্লাড হলো বাফার সলিউশন। তো বাফার দ্রবণ দুই প্রকার, একটা হলো অম্লীয় বাফার আর একটা হলো ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার দ্রবণের মূল উপাদান হলো মৃদু বা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ। অম্লীয় বাফার দ্রবণের pH 7 এর চেয়ে কম হয়। An acidic buffer solution is simply one which has pH less than 7. And acidic buffer solutions are commonly made from weak acid and one of its salts. এই তৈরির যে নিয়মটা এখানে আমি বলি, সেটা হলো তুমি যে একটা দুর্বল এই যেমন ধরো অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট নিয়ে আমরা একটা বাফার দ্রবণ তৈরি করেছি। তো এটা কিভাবে তৈরি করেছি? অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি আর সেই অ্যাসিটিক অ্যাসিডের সাথে একটা তীব্র ক্ষারের বিক্রিয়া দিয়েছি, যেমন অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালস টু সোডিয়াম অ্যাসিটেট প্লাস ওয়াটার। এই যে এইটার সঙ্গে একটা তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয়েছে, সেই লবণ এবং অ্যাসিটিক অ্যাসিড মিলে আমাদের অম্লীয় বাফার দ্রবণ তৈরি হয়েছে। ক্ষারীয় বাফার দ্রবণ, অ্যালকালাইন বাফার সলিউশনস। ক্ষারীয় বাফার দ্রবণের মূল উপাদান হলো দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের লবণ। ক্ষারীয় বাফার দ্রবণের pH 7 এর চেয়ে বেশি হয়। An alkaline buffer solution has pH greater than 7. ক্ষারীয় বাফার দ্রবণ যেমন দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং এর লবণে অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ। এখানেও দেখো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর যে দুর্বল ক্ষার, এর সঙ্গে একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া দেওয়া হয়। তো এই বিক্রিয়া দিলে যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড এক শক্তিশালী অ্যাসিড, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সাথে পানি উৎপন্ন হবে। এই অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ, এই লবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে মিশিয়ে দিলে তাহলে আমরা ক্ষারীয় বাফার দ্রবণ পাবো। বাফার ক্রিয়া বা বাফার অ্যাকশন। বাফার দ্রবণের বাইরে থেকে অল্প পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যুক্ত করার ফলে দ্রবণের pH এর মানের যে পরিবর্তন হওয়ার কথা, সেই পরিবর্তনে বাধা দেওয়ার ক্ষমতাকে ওই দ্রবণে বাফার দ্রবণ বলে। The property of a buffer solution to resist any change in its pH value even when a small amount of the acid or the base are added to it is called buffer action. বাফার হলো এমন একটি দ্রবণ যা pH পরিবর্তনে বাধা প্রদান করে। ব্যাপারটা অনেকটা এমন যে বাফার হলো সেনাপতি আর pH হলো রাজা। রাজ্য দখল করার জন্য অ্যাসিড অথবা ক্ষার যেই আসুক না কেন, বাফারের কাজই হলো শত্রুদের আপ্যায়ন করে pH কে ঠিক রাখা। একজন সেনাপতি কতটুকু দক্ষ তা নির্ভর করে শত্রুর বিরুদ্ধে তার যুদ্ধ কৌশলের উপর। ঠিক একইভাবে বাফারের ক্ষমতা নির্ভর করে যে তার দ্রবণের pH কে পরিবর্তনের হাত থেকে রক্ষা করার জন্য কতটুকু দক্ষ। সুতরাং বুঝতে পারছো বাফার দ্রবণের কি কাজ। বাফার দ্রবণের কাজই হলো দ্রবণের pH অপরিবর্তনীয় রাখা, অর্থাৎ পরিবর্তনে বাধা প্রদান করা। অনেকটা এখানে আমরা যে গল্পটা দেখলাম সেনাপতির কাজ, অর্থাৎ সেনাপতির এখানে মূল কাজই হলো দ্রবণের pHটাকে স্থির রাখা। অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল দেখো, আমরা এখানে একটা অম্লীয় বাফার দ্রবণ নিয়েছি, অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটেট আয়ন প্লাস হাইড্রোজেন আয়ন হিসেবে বিয়োজিত হয়, আর সোডিয়াম অ্যাসিটেট অ্যাসিটেট আয়ন প্লাস সোডিয়াম আয়ন হিসেবে বিয়োজিত হয়। অল্প অ্যাসিড যদি যোগ করো তাহলে কি হবে, যদি যোগ করা তবে তা অ্যাসিটেট আয়নের সাথে বিক্রিয়া করে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে,
তখন এসিটেট আয়নের ঘাটতি পড়বে। এই ঘাটতি তো পূরণ করতে হবে, তখন এসিটেট সাম্যাবস্থার বিক্রিয়াটি লাল সাথীর নীতি অনুসারে ডান দিকে চলে যায়, ফলে এসিটেট আয়ন এর উৎপাদন হয়, ঘাটতি উৎপন্ন হয়, সাথে পিএইচও পরিবর্তন হয়। অর্থাৎ এসিটেট আয়ন যখন এই এসিটেট আয়ন যখন এসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এসিটেট আয়ন আর এইচ প্লাস যখন বিক্রিয়া করে এসিটিক অ্যাসিড হয়ে যায়, তখন হাইড্রোজেন আয়ন কমে যায়, যখন কি হয় আবার এসিটিক অ্যাসিড কিছুটা বিয়োজিত হয়। অল্প ক্ষার সংযোগ, ঠিক একইভাবে যদি বাফার সিস্টেমে ক্ষার যোগ করা হয়, তবে তার দ্রবণে যে প্রোটন আছে তা ক্ষারের সাথে হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া পানি যোগ হয়। পানি নিরপেক্ষ, তার দ্রবণের পিএইচ অপরিবর্তনে থাকবে, অর্থাৎ OH মাইনাস প্লাস এইচ প্লাস ইকুয়ালস টু ওয়াটার। এখন যেহেতু এইচ প্লাসের ঘাটতি দেখা দিচ্ছে, তাই ভারসাম্য করার জন্য এসিডের সমস্ত বিক্রিয়া ডান দিকে সরে যাবে এবং পিএইচ অপরিবর্তনে রাখবে। এসিটিক অ্যাসিড এসিটেট আয়ন প্লাস এইচ প্লাস। দেখো এখানে আমরা আমরা এতক্ষণ যে অল্প ক্ষার বা অল্প এসিড বাফার তোমরা যোগ করলে কিভাবে কাজ করে আমরা শর্টে এখানে এক নজরে আমরা সব দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো। একটু খেয়াল করো, আমরা দেখো এই যে এইটুকুনের মধ্যে বাফার দ্রবণ আছে, এই যে হালকা লালের ভিতরে তোমরা খেয়াল করছো, এই যে এর ভিতরে বাফার দ্রবণ আছে। বাফার দ্রবণ থাকলে আমরা কি বাফার দ্রবণ নিয়েছি? এসিটিক অ্যাসিড, সোডিয়াম এসিটেট। এসিটিক অ্যাসিড রাসায়নিক সাম্যাবস্থায় হাইড্রোজেন প্লাস এবং এসিটেট আয়ন মাইনাস এই দুইটা উৎপন্ন করে, আর সোডিয়াম এসিটেট সোডিয়াম প্লাস এবং এসিটেট মাইনাস আয়ন উৎপন্ন করে। এখন এটা হলো আমাদের বাফার সলিউশন। এই সলিউশনে তুমি মনে করো অ্যাডিশন অফ হাইড্রোক্সিল আয়ন, তুমি ক্ষার যোগ করছো। ক্ষার যোগ করলে কি হবে? এই যে এখানে যে এইচ প্লাস আছে, এই OH মাইনাস এইচ প্লাস মিলে এই যে দেখো ওয়াটার হলো, OH মাইনাস প্লাস এইচ প্লাস ওয়াটার, এবং ওয়াটার হলো নিউট্রন, যার ফলে পিএইচ রিমেন্স আনচেঞ্জড। আবার যদি তুমি অ্যাডিশন অফ এইচ প্লাস দাও, তাহলে দেখা যাবে যে এখানে এসিটেট আয়নের সাথে এইচ প্লাস যোগ হয়ে এসিটিক অ্যাসিড উৎপন্ন। এই এসিটিক অ্যাসিড আর উইক অ্যাসিড, এটা তেমন একটা বিয়োজিত হয় না, ফলে পিএইচ পরিবর্তন করবে না, যাতে পিএইচ রিমেন্স আনচেঞ্জড, অর্থাৎ পিএইচ কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। আশা করি ক্লিয়ার। ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল প্রায় একই। ক্ষারীয় বাফার হিসেবে দুর্বল ক্ষার এবং অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ নেওয়া হলো। দেখো আমরা অল্প অ্যাসিড যোগ করলাম, এবং অল্প অ্যাসিড যোগ করার পর দেখো অ্যাসিডের এইচ প্লাস এবং ক্ষারের OH মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে ওয়াটার তৈরি করলো। ওয়াটার তো জানোই পিএইচ চেঞ্জ করে না, পানি নিরপেক্ষতায় দ্রবণের অপরিবর্তনই থাকে পিএইচ। এখন যেহেতু হাইড্রোক্সিল আয়নের ঘাটতি দেখা দিয়েছে, তাই দ্রবণের সামুদ্রিক স্থির থাকার কারণে কিছু পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আহরিত হয়ে তা পূরণ হয়ে যায়। বিক্রিয়ার সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এবং পিএইচ অপরিবর্তন রাখবে। Unionized ammonium hydroxide dissociates to form hydroxyl ion, and it will fill up the shortage of hydroxyl ion, which will react with ammonium ion to form ammonium hydroxide. অল্প ক্ষার সংযোগ, অল্প ক্ষার সংযোগ করলে আমাদের কি হবে যে বা যোগ করা, তবে দ্রবণে যে অ্যামোনিয়াম আয়ন আছে তার সাথে ক্ষারের হাইড্রোক্সিল আয়নে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড করে। তোমরা জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল ক্ষার, তাই পিএইচ পরিবর্তন হবে না। এটা ঠিক আগের মতোই। আমাদের দেখো এখানে অ্যাডিশন অফ এইচ প্লাস দিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে OH আসবে, এইচ প্লাস OH মাইনাস মিলে ওয়াটার হবে। আবার অ্যামোনিয়াম ক্লোরাইড এই দেখো অ্যামোনিয়াম আয়ন আর অ্যাডিশন অফ হাইড্রোক্সিল, অর্থাৎ তুমি এই দ্রবণে হাইড্রোক্সিল আয়ন বা ক্ষার যোগ করলে অ্যামোনিয়াম আয়নের সঙ্গে OH যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, ফলে আমাদের পিএইচ আনচেঞ্জ থাকবে। অর্থাৎ আমাদের এখানে ওয়াটার উৎপন্ন হবে আর এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর ওয়াটার তো নিউট্রাল আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস, যার ফলে পিএইচ চেঞ্জ হবে না। হ্যান্ডারসন হাসেলবার্গ সমীকরণ, আমরা আজকে এই পর্যন্তই থাক আমাদের, আমরা
আজকে এই পর্যন্তই শেষ করছি। তোমরা ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।